এখন যদি আমরা একটু দেখি খনিজ এবং শক্তি সম্পদ, পৃথিবীতে কিন্তু অনেক ধরনের খনিজ সম্পদ কিন্তু আছে। তো বেসিক্যালি নেচারে খনিজকে আমরা তিন ভাবে এক্সট্রাক্ট করতে পারি। একটা ধাতু, অ্যাজ এ ধাতু হিসেবে পেতে পারি, যেমন লোহা পাই। আবার হচ্ছে অধাতু, যেটা কিনা ধাতু না। আরেকটা হচ্ছে শক্তি বা জ্বালানি হিসেবে আমরা প্রকৃতি থেকে হচ্ছে খনিজ পেতে পারি। তার মানে এইখান থেকে আমি একটা এমসিকিউ পেলাম যে প্রকৃতি ভিত্তিক প্রকারভেদ হচ্ছে কি, সেটা হচ্ছে তিনটি। একটা হচ্ছে ধাতব, অধাতব এবং শক্তি। একইভাবে গঠন ভিত্তিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। জৈব হচ্ছে যে জিনিসটা বেসিক্যালি কোন জৈব পদার্থ থেকে আসে, যেমন কয়লা, খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস। আমরা জানি যে হাজার বছর যাবত যখন কিনা মাটির নিচে বিভিন্ন জৈব পদার্থ চাপা পড়ে, সেখান থেকে ক্রমান্বয়ে কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস তৈরি হয়েছে। তো এই যেহেতু জীবাশ্ম, এটা বলে জীবাশ্ম জ্বালানি, মানে জীব থেকে আসছে, এই জন্য একে আমরা বলি জৈব। একইভাবে অজৈব হচ্ছে যেটা এই জায়গা থেকে আসে না, মানে যেটা কিনা কোনো জীবাশ্ম থেকে আসে না, এবং এগুলো প্রায় সময় হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় না, কিন্তু অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচারে কাজে লাগে। তার মধ্যে আছে লোহা, নিকেল, সীসা, ম্যাঙ্গানিজ, অভ্র, জিপসাম। তাহলে এইখান থেকে আমি আরো দুইটা এমসিকিউ দেখলাম। একটা হচ্ছে গঠন ভিত্তিক কয় প্রকার, দুই প্রকার, এবং হচ্ছে তাদের ভিতরে কি কি অন্তর্ভুক্ত আছে। যেমন ধাতব যদি একটু আলাপ করি, ধাতবের এক্সাম্পল তো আমরা বললাম যে ধাতু লৌহ আকরিক তামা, নিকেল। অধাতবের ভিতরে আছে সালফার বা গন্ধক, খনিজ লবণ, গ্রাফাইট। এই যে তোমরা যে পেন্সিল ইউজ করছো ছোটবেলাতে, তুমি হয়তো জানো পেন্সিলে কি ব্যবহার করা হয়, জানো পেন্সিলে ব্যবহার করা কিন্তু গ্রাফাইট। এরপরে ম্যাঙ্গানিজ হচ্ছে লবণ ধাতব নয়, আমরা জানি। মৎস্য জীব সম্পদ হচ্ছে আমার খনিজ। এখান থেকে তিনটা আমি এমসিকিউ দেখে ফেললাম। এখন শক্তির জায়গা থেকে যখন যাব, আমরা বেসিক্যালি শক্তিকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, আর একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, রিনিউয়েবল এনার্জি, এবং আরেকটা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। এখন প্রশ্ন হচ্ছে যে নবায়ন এবং নবায়ন যোগ্য নয়, এর ভিতরে তফাৎটা কি? তুমি হয়তো খেয়াল করছো যে তুমি যদি একদম গ্রাম থেকে উঠে আসো, যদি ট্রাক্টর চালাও বা অথবা যে নৌকা চালাও, এবং সেখানে যদি তুমি তেল ব্যবহার করো, নৌকাটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তেল সেখানে আসে। ট্রাক্টর ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ডিজেল আছে। গাড়ি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সেখানে আবার ডিজেল বা তেলটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু একবার তেল ব্যবহার করা শেষ হয়ে গেলে সেখান থেকে কি নতুন করে তেল পাওয়া যায়? আমাদের সেখান থেকে নতুন করে তেল পাই, মানে এইটাকে আমি নতুন করে পাই না, মানে নবায়ন করতে পারি না, নতুন করে আমি পেতে পাই না। একবার ব্যবহার করছি, সে ভ্যানিশ হয়ে যায়। এইটাকে বলছে অনবায়নযোগ্য, এটাকে নতুন করে পাওয়া সম্ভব নয়। কিন্তু তোমাদের যদি গ্রামে থেকে থাকে, তাহলে তোমাদের বাসায় এই ধরো তোমাদের যে বাসাটা আছে, এই যে ধরো এই বাসাটার উপর একটা সোলার প্যানেল আছে। এই সোলার প্যানেলে যতক্ষণ পর্যন্ত রোদ পড়ে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু এখান থেকে শক্তি পাও, যে শক্তি হয়তো বিদ্যুৎ উৎপাদনের কাজে বা অন্যান্য অনেক কাজে তুমি ব্যবহার করতে পারো। মানে এখানে কিন্তু ব্যাপারটা এমন না যে 1 কেজি সূর্যের আলো এখানে আছে, এই জন্য এতটুকু বিদ্যুৎ হচ্ছে বা এতটুকু শক্তি পাচ্ছ, আবার 1 কেজি সূর্যের আলো তুমি বাইরে থেকে নিয়ে আসতে, ব্যাপারটা তা না। মানে সূর্য যেহেতু 8 থেকে 12 ঘন্টা আমাদেরকে কিরণ দেয়, সুতরাং যতক্ষণ পর্যন্ত তোমার এই সূর্য রশ্মিটা তোমার সোলার প্যানেলের উপরে পড়বে, ঠিক ততক্ষণ পর্যন্ত তুমি নির্দিষ্ট পরিমাণ শক্তি পাবে। মানে এটাকে তুমি বারবার নবায়ন করতে পারছো, মানে বারবার নতুন করে পেতে যাচ্ছে, মানে শেষ হচ্ছে না। এটাকে বলি নবায়নযোগ্য, মানে নতুন করে যা বারবার পাওয়া সম্ভব। এই নবায়নযোগ্য জায়গা থেকে সৌরশক্তি কিন্তু নবায়নযোগ্য। হ্যাঁ, এটা শেষ হবে না, আর এটা যখনই শেষ হবে তখন পৃথিবীও শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যে ডিজেল ইউজ করি, আমরা যে কেরোসিন ইউজ করি, আমরা যে কয়লা ইউজ করি, অথবা আমরা যে প্রাকৃতিক গ্যাস ইউজ করি, সেটা কিন্তু একবার ব্যবহার করার পরে সেটি কিন্তু পুনরায় আরেকবার ব্যবহার করা সম্ভব নয়। এই জায়গা থেকে সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য। এরপর আসি, আমাদের সবার কাছে হয়তো গোল্ড খুব ইম্পর্টেন্ট, তাই না? গোল্ড পেতে স্পেশালি মেয়েদের খুব ভালো লাগে, তাই না? কিন্তু এই গোল্ড কিন্তু কোনো শক্তি নয়, এখান থেকে আমরা কোনো শক্তি পেতে পাই না। এটা যদি ক্রিটিক্যাল কোশ্চেন করে, তাহলে এখান থেকে যে একটা প্রশ্ন এভাবে চলে আসতে পারে যে আসলে সোনা কি কোনো শক্তি কিনা। বেসিক্যালি গোল্ড ইজ নট এ পাওয়ার। ওকে, এখন হচ্ছে আমরা চাই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে
কি, সেটা হচ্ছে লৌহ আকরিক। মানে লৌহ আকরিক হচ্ছে যে আকরিক থেকে আমরা লোহা এক্সট্রাক্ট করতে পারি। কারণ প্রকৃতিতে বেসিক্যালি লোহা, সীসা, ম্যাঙ্গানিজ, সালফার এগুলো হচ্ছে একদম বিশুদ্ধ অবস্থা আমরা পাই না। মানে যে এই জন্য যে অবিশুদ্ধ অবস্থা সেটাকে বলি আকরিক। মানে যে আকরিক থেকে বা যে জিনিস থেকে আমরা লোহা এক্সট্রাক্ট করতে পারি সেটাকে আমরা বলি লৌহ আকরিক। এই যে লৌহ আকরিক বা আয়রন ওর আছে, সেই এই লোহা কিন্তু পৃথিবীর সবচেয়ে শিল্পের একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল। আজকে ঢাকাতে বা তোমার গ্রামে ইভেনচুয়ালি সেই বাড়িটা যদি একটা কুঁড়ে ঘরও হয়, সেখানে লোহার ব্যবহার কিন্তু দরকার। কিছু না হলে আমরা যে আমরা যে পেরেক গুলা ব্যবহার করি সেটা কিন্তু লোহা। ঢাকাতে যে বড় বড় অট্টালিকা গুলো আছে, সেই অট্টালিকা গুলোর ক্ষেত্রে যে বিম গুলা তৈরি করা হয় সেখানে কি দেওয়া হয়, লোহা দেয়। মানে শিল্পে বড় প্রতিষ্ঠানে কিন্তু তৈরি করা হয় লোহা দিয়ে। মানে বড় বড় সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানে লোহার একটা ব্যাপক ব্যবহার আছে। এই জায়গা থেকে বিশ্বে সবচেয়ে বেশি লোহা উৎপাদন করে হচ্ছে চীন। এর রাশিয়া হচ্ছে চতুর্থ, ইউক্রেন রাশিয়ার চেয়ে অনেক ছোট সেটা হচ্ছে পঞ্চম। এবং মাথায় রাখতে হবে রাশিয়া এবং ইউক্রেন কিন্তু এখন নিজেরা নিজেদের ভিতরে যুদ্ধ হচ্ছে। ভারত হচ্ছে এশিয়ার দ্বিতীয়, এবং যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া এরাও হচ্ছে একটা সিগনিফিকেন্ট পরিমাণ লোহা উৎপাদন করে। চলো এইবার দেখি, এখানে আমরা প্রায় 4 থেকে 5টা এমসিকিউ দেখে ফেললাম। চলো এইবার আমরা একটু দেখি যে এইখান থেকে কোন এমসিকিউটি আমাদের পরীক্ষার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। এই অধিকতর গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রথমে আসি, নিচের কোনটি অধাতব খনিজ বা নন মেটালিক মিনারেল। একটু খেয়াল করি, তামা ধাতু, নিকেল ধাতু, ম্যাঙ্গানিজ ধাতু, দুই যে লবণ সেটা কি ধাতু না। তার মানে এটি হচ্ছে অধাতব খনিজ, মানে যা ধাতু নয়। ওকে, আমরা একটা এমসিকিউ দেখে ফেললাম। এরপরে